আচ্ছা, তোমাদের আগের দিন আমরা যে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ব্যারোমিটারের সাহায্যে কিভাবে পাঠ নেব বায়ুমণ্ডলীয় চাপের, সেই সম্বন্ধে খানিক আলোচনা হয়েছিল। এবং ব্যারোমিটারের সাহায্যে কিভাবে ওয়েদার ফোরকাস্ট করা যায় সেই নিয়েও কিন্তু আমরা খানিক আলোচনা করেছিলাম। তো আজকে প্রথমে একটা অঙ্ক দিয়ে শুরু করি। অঙ্ক দিয়ে শুরু করবার কারণ আছে, অঙ্ক দিয়ে শুরু করলে তোমরা আইডিয়া পাবে যে ব্যারোমিটারে কেন পারদই ব্যবহার করা হয়, অন্য কোনো তরল ব্যবহার করা হয় না। পারদ ব্যবহার করার পিছনে কারণ কি সেটা একটা অন্তত কারণ বুঝতে পারবে। আমরা এক কাজ করি, একটা প্রথমে প্রবলেম বলে লিখে নাও। প্রবলেমটা লেখো, বাংলা এইভাবে লেখো যে কোন স্থানের স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ, কোন স্থানের স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপের সমান হলে একটি জল ব্যারোমিটারে ওই উচ্চতা কত হবে। ইংলিশ ভার্সনে বলছি যে যদি, ইংলিশ ভার্সনে তো যদি হবে না, ইফ দ্য atmospheric pressure at any place be equal to, if the atmospheric pressure at any place be equal to 76 centimeter আচ্ছা, if the কি বললাম, if the atmospheric pressure at any place be equal to 76 centimeter mercury column pressure, then what will be the height of a water barometer, to measure the same pressure। অর্থাৎ সোজা কথায় পারদ ব্যবহার করলে, মার্কারি ব্যবহার করলে আমরা যেখানে 76 সেন্টিমিটার রিডিং পাচ্ছি, সেখানে যদি আমরা মার্কারির বদলে যদি ওয়াটার ব্যবহার করি, বুঝতেই পারছো জল খুব সহজলভ্য, পারদ কস্টলি, সহজলভ্য নয়। তাহলে সেইখানে আমরা যদি মার্কারি ব্যবহার না করে জল ব্যবহার করি তাহলে সেই উচ্চতাটা কত হবে। কিভাবে করব? আমাদের প্রেসারের ফর্মুলা হচ্ছে P equal to HDG, এই ফর্মুলাটিকে কাজে লাগাতে হবে। অর্থাৎ HG মানে মার্কারি, HG মার্কারির সংখ্যা, সেই জন্য HG দিলাম, সেটা 76 সেন্টিমিটার দেওয়া আছে। DHG মার্কারির ঘনত্ব 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এইটা, এই দু একটা ডেটা মোটামুটি মুখস্থ রাখবে। জিটা জি থাক, আমার দরকার নেই। এবার জল ব্যারোমিটার ক্ষেত্রে ধরো হাইটটা কত হবে সেটা আমরা বার করব, H of H2O সেটা আমাদের বার করতে বলেছে। আর কি জানি, জলের ঘনত্ব ধরে নিচ্ছি আমরা, আদারওয়াইজ বলা না থাকলে 1 গ্রাম পার সিসি। এই ডেটা আমাদের কাছে দেওয়া আছে। তাহলে প্রেসার মার্কারি ব্যারোমিটারের ক্ষেত্রেও যা হবে, ওয়াটার ব্যারোমিটারের ক্ষেত্রেও তাই হবে। দুটির ক্ষেত্রেই স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ প্রযোজ্য হবে। তাহলে কি দাঁড়ালো? HHG ইন্টু DHG ইন্টু G, সেটা নিশ্চয়ই HH2O ইন্টু DH2O ইন্টু G। জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ,
acceleration due to gravity, অভিকর্ষজ ত্বরণ মার্কারি ব্যারোমিটার যেখানে নিয়ে তুমি এক্সপেরিমেন্ট করছো সেই জায়গাতেই ওয়াটার ব্যারোমিটার নিয়ে এক্সপেরিমেন্ট করছো, দু জায়গায় অভিকর্ষ ত্বরণ সমান। তাহলে আমার এই রিলেশনে কি দাঁড়ালো, জি জি ক্যান্সেলস আউট। তাহলে আমার দরকার কোনটা, HH2O। তাহলে HH2O কোথায় আছে, HH2O, তাহলে লিখতে পারি HHG ইন্টু DHG বাই DH2O হবে তো? তাই যদি হয় তাহলে ভ্যালুগুলো বসে, HHG হচ্ছে 76, DHG দেখো 13.6, আর DH2O সেটা হচ্ছে 1। তাহলে এটা একটা হাইট পাচ্ছি, এটা তার মানে ইউনিট হবে সেন্টিমিটার। এই 76 আর 13.6 মাল্টিপ্লাই করলে কত হয়, বেশ আমি করে লিখে দিচ্ছি, 76 ইন্টু 13.6 মাল্টিপ্লাই করলে হয় 1033.6, 1033.6 সেন্টিমিটার, মানে মোটামুটি 10.336 মিটার। তাহলে বুঝতেই পারছো প্রায় 10 মিটারেরও বেশি, 10.5 মিটারের কাছাকাছি প্রায়। অর্থাৎ আমরা একটা সহজ হিসেব দিই, তোমরা যে বাড়িতে বাস করো সেই বাড়ির হাইট যদি কোনোদিন ফিতের সাহায্যে মাপতে পারো, দেখবে 3 মিটার থেকে 3.5 মিটার একটা ঘরের উচ্চতা হয়। অর্থাৎ তুমি মেঝে থেকে ছাদ অব্দি তার উচ্চতা 3.5 মিটার, তার বেশি হয় না। আমাদের সাধারণ নর্মাল বাড়িতে 3.5 মিটার খুব বেশি হলে, তার চেয়ে কম হয় তো বেশি হয় না। তো ব্যাপার হচ্ছে 3 মিটার মোটামুটি ধরো, আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে 3 তল্লা বাড়ি যদি ভাবি, তাহলে 3 তিরিখে 9 মিটার, তার চেয়েও বেশি প্রায় 4 তল্লার সমান জলস্তম্ভের উচ্চতা দিয়ে আমায় মাপতে হবে। তাহলে যে ব্যারোমিটারটা জল দিয়ে তৈরি করা হবে সেটার হাইট অত্যন্ত বেশি হবে, এবং সেটি কোনো ঘরের মধ্যে রাখা যাবে না, ফাঁকা জায়গায় রাখতে হবে, এবং সেটিকে সোজা কথায় তার উচ্চতা নিশ্চয়ই অন্তত কমপক্ষে 11 মিটার করতে হবে। 11 মিটার করলে তবে কোনো সময় চাপ বেশি, বায়ুমণ্ডলীয় চাপ কোনো সময় বাড়বে কোনো সময় কমবে, যাতে কমা বাড়ার জায়গা থাকে। তাহলে আমার যে নলটি নিতে হবে ব্যারোমিটারে, সেই নলটি হচ্ছে তোমার মোটামুটি 11 মিটারের কাছাকাছি। তাহলে সেটা বাস্তবে নিয়ে নাড়াচাড়া করা তো যাবেই না, ভেঙে যাওয়ারও সম্ভাবনা প্রবল। সেই জন্য আমরা জল ব্যারোমিটার ব্যবহার করি না, একটা কারণ। 2 নম্বর কারণ কি, 2 নম্বর কারণ জানো তোমরা, ছবি একটু আঁকি। আচ্ছা, এই জায়গাটা টোকা হয়ে গেছে সবাই, কেউ একজন আনমিউট করে উত্তর দাও। হ্যাঁ স্যার। হয়ে গেছে? হ্যাঁ স্যার। তাহলে মুছে দিচ্ছি। অর্থাৎ জল ব্যারোমিটারের ক্ষেত্রে, এই পারদ ব্যারোমিটারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম প্রথমে পারদ নলটা একদম ভর্তি করে দিয়েছিলাম টইটুম্বুর করে, তারপর যখন উল্টালাম আরেকটা পারদ, মানে আরেকটা পাত্রে রাখা পারদের উপরে নলটাকে উল্টে রাখলাম, তখন পারদ সূত্র খানিকটা নেমে এলো, এতটা মতো ধরো নেমে এলো, এবং এই উচ্চতাটা আমরা মেপে দেখলাম 76 সেন্টিমিটার স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপের বেলায়। এইটা এই ফাঁকা অংশটাকে বলা হয়, এটা একটা নাম আছে টরিসেলীয় শূন্যস্থান, টরিসেলিয়ান ভ্যাকুয়াম ইংরেজিতে বলা হয়, টরিসেলীয় শূন্যস্থান। তার মানে এখানে আগে পারদ ছিল, এখন পারদ নেমে এসেছে, তাহলে প্রকৃতপক্ষে কিছু থাকার কথা নয়, ইংরেজিতে বলে টরিসেলিয়ান। বানানটা একবার বইতে তবু দেখে নিও, আমার ভুল হতেও পারে, সম্ভাবনা কম, তবুও যদি হয়ে থাকে। টরিসেলিয়ান ভ্যাকুয়াম, প্রকৃতপক্ষে এই স্থানে কিছু থাকার কথা নয়, কিন্তু খুব সামান্য পরিমাণে পারদ বাষ্প থাকে, খুব সামান্য, না থাকার মতো পারদ বাষ্প থাকে। কারণ কি না, এখানে পারদ ছিল, এখানে শূন্যস্থান, এই যে পারদটা, এই পারদটা খানিকটা বাষ্পীভূত হয়ে যায়, ইভাপোরেটেড হয়ে যায়, বাষ্পীভূত হয়ে এই স্থানে সামান্য পরিমাণ পারদ বাষ্প উপস্থিত থাকে, সেটার পরিমাণ খুব সামান্য, কারণ পারদ খুব কম পরিমাণ উদ্বায়ী, মোটেও উদ্বায়ী নয়। কিন্তু জল যদি হতো,
জল যদি হতো এইরকম ফাঁকা স্থান পেলে জল একদম শোষণ করে বাষ্পীভূত হতো, এবং বাষ্পীভূত হয়ে দেখা যেত জলস্তম্ভ যা অ্যাকচুয়ালি হওয়া উচিত, জলস্তম্ভ ক্ষেত্রে যদি ছবি আঁকি, প্রকৃতপক্ষে যদি জলস্তম্ভ এরকম হওয়া উচিত, সেখানে দেখা যাবে জলস্তম্ভ নেমে গেছে এখানে। কারণ কি, এই পরিমাণ জলটা অলরেডি বাষ্পীভূত হয়ে এই গোটা স্থানটা দখল করেছে। মানে তুমি খানিকটা বাদে দেখতে পাবে এই নলটাকে যদি আমরা আরেকবার আঁকি, এইখানে নেমে গেছে। অর্থাৎ সোজা কথায় এই পরিমাণ জলটা বাষ্পীভূত হয়ে এই গোটা স্থানটা দখল করে ফেলেছে, এবং প্রকৃতপক্ষে এটা শূন্যস্থানের মতো আচরণ করছে না। অর্থাৎ পারদের বেলা যেটাকে প্রায় শূন্যস্থান ভাবতে পারছি, জল নিলে কিন্তু সেটাকে আর শূন্যস্থান ভাবতে পারবো না। সুতরাং আমাদের জল ব্যবহার করা যাবে না। তৃতীয়ত আরো একটা কারণ বলে, বুঝতেই পারছো, তোমরা নিজেরাও দেখেছো, তোমরা ধরো একটা গ্লাসে জল ভরলে, গ্লাসের জলটা তোমরা ফেলে দিলে, এবার যতই ভালো করে ঝাঁকিয়ে ফেলো না কেন, কিছুটা জল, এক ফোঁটা দু ফোঁটা জল গ্লাসের গায়ে লেগেই থাকে। কিন্তু পারদের বেলায় সেরকম হয় না। পারদ কাঁচ নল বেয়ে যখন ওঠানামা করে, কাঁচের গায়ে বিন্দুমাত্র লেগে থাকে না। এর উদাহরণ হিসেবে তোমরা বাড়িতে যে থার্মোমিটার, জ্বর হয়েছে যখন যখন মায়েরা থার্মোমিটার দেন জ্বর মাপার জন্য, দেখেছো যে পারদ সূত্রটি যখন কমা বাড়া করে থার্মোমিটারের নল বেয়ে, তখন কিন্তু পারদ সূত্রটা কাঁচের গায়ে লেগে থাকে না। অর্থাৎ জল হলে কি হতো, জল হলে খানিক লেগে থাকতো। যেমন দেখবে ডট পেনের রিফিলের কালি, কোনো কোনো রিফিলের কালি যখন লিখছো তুমি, খরচ হচ্ছে আস্তে আস্তে, কালির পরিমাণ কমছে, কিছু কালি আছে যেটা নলের গায়ে সেই মানে লেগে থাকে, গায়ে একদম লেপে থাকার মতো করে লেগে থাকে, দিয়ে 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 আস্তে আস্তে কমে যায়। সেই কালি কতটা খরচ হলো অনেক সময় বোঝা অসুবিধা হয়, আলোর দিকে ধরে বুঝতে হয়। আর কিছু কিছু পেনের কালি আছে, তুমি যত লিখছো একদম সুন্দরভাবে ওই যে তোমার রিফিল, সেই রিফিলের গাটিকে পরিষ্কার করে রেখে, মানে অর্থাৎ খালি হচ্ছে, তার মানে একটুও কালি রিফিলের গায়ে লেগে থাকছে না। তার তার কারণ আলাদা, যাই হোক সে কারণ আমরা পরবর্তীকালে করবো। কিন্তু এই যে কথাটা বললাম, এই কথাটা হচ্ছে তার মানে পারদ এই যে ওঠানামা করবে 76 সেন্টিমিটার হচ্ছে স্বাভাবিক। এবার স্বাভাবিকের চেয়ে চাপ বাড়তেও পারে কমতেও পারে। এবার যদি এইটা গায়ে লেগে থাকে তোমার কাঁচের গায়ে, তাহলে মাপ নিতে অসুবিধা। দ্বিতীয় কথা, পারদ চকচকে রূপলি, কিন্তু জল হচ্ছে ট্রান্সপারেন্ট। এই কারণটাও অবশ্য খুব সহজেই অতিক্রম করা যায়। জলের মধ্যে কোনো রঙিন পদার্থ যদি মিশিয়ে দিই, তাহলে রঙিন জল হয়ে যাবে। তাহলে রঙিন জল দিয়ে আমরা সহজেই কাঁচের বাইরে থেকে জলকে ভালো করে দেখতে পাবো। এই সমস্যাটা দূর করা খুব কঠিন নয়। তা এই যে বাদবাকি যে সমস্যাগুলো বললাম, এই জন্য আমরা পারদ ব্যারোমিটার ব্যবহার করি, জল ব্যারোমিটার ব্যবহার করি না, পারদের অনেক দাম হওয়া সত্ত্বেও। আর আরো একটা কথা বলি, স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে, এই প্রশ্ন যদি করা হয়, হোয়াট ইজ নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেসার, 76 সেন্টিমিটার পারস্তম্ভ চাপকে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ বলে, এটা যদি লেখো উত্তরটা ইনকমপ্লিট হবে, পুরো নম্বর পাবে না। কি লিখতে হবে, পৃথিবী পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বায়ুমণ্ডল যে চাপ প্রয়োগ করে তা 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সমান হয়। এই চাপকে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ বলে। এটা তোমাদের বইতে আছেও, দেখে নিও। আমি ইংলিশে বলছি, the atmospheric pressure exerted at 0 degree Celsius temperature at a latitude of 45 degree both north and south is equal to the pressure exerted by a mercury column, uniform না হলেও চলবে, mercury column of height 76 centimeter. This pressure is known as normal atmospheric pressure. অর্থাৎ সোজা কথায় 45 ডিগ্রি অক্ষাংশ মানে 45 ডিগ্রি ল্যাটিটিউডে, নর্থ ল্যাটিটিউড হতে পারে, সাউথ ল্যাটিটিউড হতে পারে, এই অক্ষাংশে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দেখা যায় যে বায়ুমণ্ডলীয় চাপ বা স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ বলতে আমরা যেটা বুঝি, সেইটা এই 76 সেন্টিমিটার সঙ্গে মিলে যায়। অন্যান্য অক্ষাংশে কিন্তু এই স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ 76 সেন্টিমিটারের সঙ্গে মেলে না। এটাকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপও বলে, অর্থাৎ নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেসার বা স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেসার। এবং স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেসারের হিসেব কি করে আমরা আগের দিন অলরেডি দেখে নিয়েছি। এবার এছাড়াও বইতে দেখবে অনেকগুলো ইউনিট আছে আলাদা আলাদা, পাস্কাল আছে, টর আছে, ওইগুলো কিভাবে আসছে দেখে নিও, নিজেরাই বুঝতে পারবে, খুব কঠিন কিছু নয়। আমরা নেক্সট টপিকে চলে যাই। বুঝে দিলাম, দেবো তো? হ্যাঁ স্যার।
নেক্সট আমাদের যে বিষয়টি পাঠ্যে আছে সেটা হচ্ছে সাইফন। এর বাংলা নামও সাইফন। এটা মূলত কি জিনিসটি না, মূলত হচ্ছে একটা নল এরকম ভাবে ইউ আকৃতির ব্যাঙ্গানো, কিন্তু একটা নল তার দৈর্ঘ্য ছোট আর একটা নলের দৈর্ঘ্য বড়। এবার এই নলটি একটি পাত্রে রাখা, ধরো জলই রেখেছি আমি, জলের মধ্যে ডোবানো আছে এবং এইখানেও আর একটি পাত্রে জল আছে, বা জল যদি নাও থাকে তাহলে অসুবিধা নেই। আমি এবং হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই নলটা গোটাটাই জল দ্বারা পরিপূর্ণ। অর্থাৎ এই অবস্থায় ধরো আমি এখানে একটু দেখার চেষ্টা করি জল আছে বলে, এখানে জল আছে। এই যে ট্রিটমেন্টটা আমরা করতে যাবো এটা কিন্তু তোমাদের বইয়ের সঙ্গে হয়তো মিলবে না, সুতরাং ভালো করে বোঝার চেষ্টা করো, কারণ বা লিখে নেওয়ারও চেষ্টা করো, কারণ বইতে যেভাবে অ্যাপ্রোচে করেছে সেটা একটু আমার ক্লিয়ার বলে মনে হয় না। এইরকম যদি অবস্থা তৈরি করা যায়, ধরো এই মুখটা তুমি বুড়ো আঙুল দিয়ে আটকে রেখেছো এই মুখটাকে, এবার যদি বুড়ো আঙুলটাকে সরিয়ে নিই দেখা যাবে এই উপরে রাখা পাত্রটি থেকে এই দ্বিতীয় পাত্রে জল হুড় করে চলে আসছে। এই ঘটনাটা কেন ঘটে? এই এই অ্যারেঞ্জমেন্টটাকেই সাইফন বলে। হ্যাঁ, এমন নয়, সাইফন জিনিসটা হচ্ছে এই যে অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে, এই যে ব্যবস্থাটা করা হচ্ছে এটাকেই সাইফন বলে। অর্থাৎ তুমি সরাসরি এই পাত্র থেকে এই পাত্রে ট্রান্সফার করতে পারছো না তরলকে, তোমাকে একটা মানে উপরে এখানে কোনো হয়তো দেওয়াল টেওয়াল কিছু একটা আছে, যে দেওয়ালটাকে তোমায় ফুটো তোমায় করতে হবে সরাসরি ট্রান্সফার করতে গেলে। সেই ফুটোটা তুমি করতে চাও না, সেই ফুটোটা যেহেতু করতে চাও না সেহেতু তার মানে আমাকে একটুখানি উঁচু দিয়ে জলটাকে পাস করাতে হবে। এই ব্যবস্থাটার সাহায্যে অনেক সময় অনেক চুরির কাজও ঘটে। যেমন অনেক সময় দেখা যায় যে তোমার কোথাও গাড়ি পার্ক করা আছে, সেই গাড়ির মধ্যে পেট্রোল ট্যাঙ্কের মধ্যে পেট্রোল ভরা আছে, পেট্রোল ট্যাঙ্কের লকটা কোনোভাবে খুলতে পারা গেছে, এবার সেখান থেকে এরকম একটা পাইপ ঢুকিয়ে দিয়ে এই মাথা দিয়ে পেট্রোলটি মুখে করে সাফ করে নেওয়া হয়, টেনে নেওয়া হয়। টেনে নিলে পেট্রোল ট্যাঙ্কের ভিতর থেকে, গাড়ির পেট্রোল ট্যাঙ্ক তো বুঝতে পারছো রাস্তা লেভেল থেকে একটু উঁচুতে আছে, এবার সেটা পেট্রোলটাই নল দিয়ে এসে আর একটা যেখানে জার তুমি রেখেছো তলায় সেই জারে চলে আসে, এই ট্যাঙ্কটা খালি হয়ে যায়। এইভাবে কিন্তু তেল চুরির ঘটনাও ঘটে সাইফনের সাহায্যে। তো যাকে আমরা আগে প্রিন্সিপালটা পড়ি, এটা ধরো এ পাত্র, এটা হচ্ছে বি পাত্র। এইবার এই পয়েন্টটা ঠিক এই পয়েন্টটা আমি নাম দিলাম এ পয়েন্ট, এই পয়েন্টটাকে নাম দিলাম বি পয়েন্ট। দুটো একই লেভেলে আছে, তাই তো? দুটি একই অনুভূমিক লেভেলে আছে, হরিজন্টাল লেভেলে আছে। এই এ প্রান্ত, এই বিন্দুটা এর যে লেভেল, সেই লেভেল থেকে ধরো এইচ এ, এই উচ্চতা আছে। আর এই প্রান্তটা ধরো একদম তলা অবধি ভাবে, এই লেভেল থেকে এইচ বি উচ্চতায় আছে। কিছু বুঝতে অসুবিধা নেই। এবং ছবি অনুযায়ী এইচ বি ইজ গ্রেটার দেন এইচ এ, এটাতেও আপত্তি নেই, এইচ বি এইচ এর চেয়ে বড়। তাহলে আমরা এক কাজ করি, আমরা প্রেসার অ্যাট এ বিন্দুতে চাপ, কিছু বলবে কেউ? কে আনমিউট করেছো কে? প্রশ্ন তাহলে করে ফেলো। প্রেসার অ্যাট এ অর্থাৎ এ বিন্দুতে চাপ, কি সমস্যা? বেশ, দেখো প্রেসার অ্যাট এ, প্রেসার অ্যাট
এ বা এ বিন্দু, এখনো কিন্তু আওয়াজ পাচ্ছি, এ বিন্দুতে চাপ। আচ্ছা এবার একটা জিনিস বলি, এখানে একটা জিনিস লিখে দেওয়া দরকার। P0 হচ্ছে ধরো এই স্থানের স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ, স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ বা নরমাল স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেসার বা শুধু বায়ুমণ্ডলীয় চাপও লিখতে পারতে কিছু অসুবিধা ছিল না, কারণ সেই স্থানের বায়ুমণ্ডলীয় চাপ যে সবসময় স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপই হবে এমন নয়, সেটা বেড়েও থাকতে পারে, কমেও থাকতে পারে। সুতরাং বায়ুমণ্ডলীয় চাপ আচ্ছা নর্মাল কথাটা লিখবো না, বেটার বুঝেই দিই। অ্যাটমসফিয়ারিক প্রেসার শুধুমাত্র এটা বায়ুমণ্ডলীয় চাপ, এটাকে শুধু অ্যাটমসফিয়ারিক প্রেসার করে দিই, অর্থাৎ P0 হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ বা অ্যাটমসফিয়ারিক প্রেসার, ওই জায়গাকার অ্যাটমসফিয়ারিক প্রেসার। বেশ, এটাতে আমার সুবিধা কি না, সেই বায়ুমণ্ডলীয় চাপ কোথায় পড়ছে না এই পাত্রে রাখা জলের উপর পড়ছে, সেটা P0 দিয়ে এই বরাবর উপরের দিকে কাজ করছে, অর্থাৎ এই জলটিকে নামতে দিচ্ছে না। তেমনি করে সেই বায়ুমণ্ডলীয় চাপ এই নলটার উপরও কাজ করবে, একই পরিমাণ চাপ P0 এই জলটাকে নামতে দিতে বাধা দেবে, নামবে কি নামবে না সেটা পরের কথা, নামতে বাধা দেবে। তাই এ বিন্দুতে চাপ কত হবে না, এইটা হবে দেখো P0 মাইনাস HADG, অর্থাৎ শুধুমাত্র এইটুকু জলস্তম্ভের চাপ কত HADG, কিন্তু সেই জলস্তম্ভের চাপ তো জলটা নামিয়ে দিচ্ছে না, নিচের দিকে নামাচ্ছে না, উপরের দিকে উঠে আছে। তাহলে হওয়া উচিত ছিল P0 ইকুয়াল টু HADG। HADG হচ্ছে চাপের ফর্মুলা, HA হচ্ছে এই উচ্চতাটা, D হচ্ছে এই তরলের ঘনত্ব, আর G অভিকর্ষ ত্বরণ, এই জিনিস জানো। তাহলে স্যার মাইনাস করলেন কেন না, অবভিয়াসলি যদি এই তরলটা যদি স্থির অবস্থায় থাকতো তাহলে সমান দিয়ে লিখতাম P0 ইকুয়াল টু HADG, কিন্তু এই তরলটা দেখা যাবে এদিকে পড়ছে, নামছে। তাহলে সুতরাং বায়ুমণ্ডলীয় চাপটা বেশি হচ্ছে বলেই এই HADG চাপটাকে ওভারকাম করে, অতিক্রম করে জলটাকে এদিকে পাঠাতে পারছে। তাহলে বায়ুমণ্ডলীয় চাপটা নিশ্চয়ই বেশি, কত বেশি সেটা জানি না, বেশি। তাহলে নেট প্রেসার, এটা অ্যাকচুয়ালি বেটার হয় নেট প্রেসার লেখো, বা এই বিন্দুতে এখানে একটা শব্দ যোগ করছি নেট, নেট চাপ ডাকা দিতে হবে, চলো নেট চাপ হচ্ছে P0 মাইনাস HADG। এবার ঠিক একই রকম ভাবে নেট প্রেসার at B বিন্দুতে চাপ ঠিক একই যুক্তিতে P0 মাইনাস HBDG। এখানে P0 বেশি, HBDG কম, কারণ তবেই কিন্তু এখানে এখানে বলা উচিত ছিল P0 কম HBDG বেশি, সেই জন্য স্যার জল তলার দিকে পড়ে যাচ্ছে। কিন্তু আমরা আপাতত যখন এই পার্টটা হিসেব করছি আমরা ধরেই নিচ্ছি বায়ুমণ্ডলীয় চাপ অনেক বেশি, কার তুলনায় না HBDG তুলনায়, কারণ খুব স্বাভাবিকভাবে তুমি বুঝতেই পারছো, আমরা একটু আগে একটা ক্যালকুলেশন করলাম যে জল ব্যারোমিটার যদি তৈরি করি তাহলে সেখানে জলস্তম্ভের উচ্চতা প্রায় 11 মিটারের মতো হয়। এখানে আমরা একটা ছোট এরকম পাইপ নিয়েছি, সেটা 11 মিটারের চেয়ে অনেক ছোটই ধরা যায়। তাহলে এই HBDG করলে যে চাপটা হবে সেটা P0 হচ্ছে ছোটই। তাহলে এই দুটো আমরা জাস্ট বারবার রাখলাম, এখানে বাংলায় কি লিখবে, বি বিন্দুতে নিট চাপ হচ্ছে P0 মাইনাস HBDG। এইবার আমার তো অলরেডি ছবি অনুযায়ী HB গ্রেটার দেন HA, এই তো আছেই। তাহলে HB গ্রেটার দেন HA যদি হয় তাহলে আমরা এই রিলেশনটা আরেকবার লিখলাম, লিখবার পর দুদিকে DG দিয়ে গুণ করলাম, HB DG গ্রেটার দেন HA DG। ডিটা কি, ডিটা হচ্ছে তরলের ঘনত্ব, ডেনসিটি অফ দ্য লিকুইড, জিটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এই কি নোটেশন ব্যবহার করছো সেগুলো যদি এক্সপ্লেন করা না থাকে, যতই স্ট্যান্ডার্ড নোটেশন হোক, তাহলে কিন্তু পরীক্ষক কেটে দিতেই পারেন, কিছু বলা থাকবে না। আচ্ছা HBDG
গ্রেটার দেন এইচডিজি, অসুবিধা নেই, একই জিনিস দিয়ে গুণ করেছি দুদিকে। এইবার মাইনাস এইচবিডিজি লেস দেন মাইনাস এইচএডিজি, আমি -1 দিয়ে দুদিকে গুণ করলাম, গ্রেটার দেন তাহলে লেস দেন হয় তো, এটা জানা আছে তো। একটা উদাহরণ নাও, 4 গ্রেটার দেন 3, তাহলে -4 লেস দেন -3 হয়। দেখো বুঝতে পারলে, আমরা যখন এই নেগেটিভ স্কেলে চলে যাব অর্থাৎ মাইনাস দিয়ে দুদিকে গুণ করব, তখন গ্রেটার দেন সাইনটা লেস দেন সাইন হয়ে যাবে। তাহলে এখানে মাইনাস হচ্ছে মানে গ্রেটার দেনটা লেস দেন হয়ে যাবে। তাহলে এবার দুধারে এই P0 টার্ম যেটা স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ সেইটাকে যোগ করে দাও। যোগ যদি করে দিই P0 মাইনাস HBDG, এইটা ইকুয়াল টু P0 মাইনাস HADG। দুধারে P0 যোগ করে দিলাম, বাঁ দিকেও যোগ করলাম, ডান দিকেও যোগ করলাম, অসুবিধা কিছু নেই। অতএব P0 মাইনাস HBDG টা কি? নেট প্রেসার এট B। তাহলে বি বিন্দুতে নিট চাপ লেস দেন এ বিন্দুতে নিট চাপ, অর্থাৎ নেট প্রেসার এট বি ইজ লেস দেন নেট প্রেসার এট এ। তাই যদি হবে তাহলে বুঝতেই পারছো বি বিন্দুতে চাপ কম, এ বিন্দুতে চাপ বেশি, তাহলে তরলটা কোন দিক থেকে কোন দিকে যাবে? নিশ্চয়ই বেশি চাপ থেকে কম চাপের দিকে। তাই জন্যই তরলটা এই দিক থেকে এইদিকে মুভ করে, উল্টোটা হয় না। এবং তরলের মুভমেন্টটা কতক্ষণ বজায় থাকে? যতক্ষণ পর্যন্ত না এই ডিফারেন্স অফ প্রেসারটা বজায় থাকে। ডিফারেন্স অফ প্রেসারটা যদি বজায় না থাকতো তাহলে কিন্তু এটা সম্ভব হতো না। আচ্ছা, যেটুকু বললাম তার মধ্যে থেকে তোমাদের কোনো প্রশ্ন আছে? সেটা যদি থাকে আগে করে ফেলো। আছে প্রশ্ন? বলছি যে আপনি এখানে লিখেছেন না যে নেট প্রেসার এট A ইকুয়াল টু B0 মাইনাস HADG, ওই জায়গাটা আরেকবার একটু বুঝিয়ে দেবেন ওই মাইনাসটা কেন হচ্ছে? আমি এই দুটো বলছো তো, এই স্টেপটা তো? না স্যার একদম উপরে নেট প্রেসার এট A। ও নেট প্রেসার এট A P0 মাইনাস HADG। দেখো ব্যাপারটা এই নলে এই নলটুকু ভাবো, এই নলটার মধ্যে দু ধরনের চাপ কাজ করছে। HADG প্রেসারটা চাইছে এই জলস্তম্ভকে নিচের দিকে নামাতে, এই তরল স্তম্ভকে, আর P0 চাইছে একে উপর দিকে তুলতে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে কেউ বেশি কেউ কম, এটা তো বটেই। তা আমরা আমাদের মানে জাস্ট ফর আওয়ার কনভিনিয়েন্স P0 মাইনাস HADG কি হতে পারতো? তার মানে একটা আর একটা তো বিপরীতমুখী, তার মানে একটা বুঝতেই পারছো HADG চাপটা যেদিকে কাজ করছে, P0 চাপটা তার উল্টো দিকে কাজ করছে। তাহলে হয় আমাদের অপশন ছিল তিনটি অপশন, এক হচ্ছে P0 ইকুয়াল টু HADG, P0 গ্রেটার দ্যান HADG, আর P0 লেস দ্যান HADG। আমরা তিনটে অপশন নিয়ে একটুখানি ভেবে নিই, আলোচনা করে নিই। একটা আমার অপশন হচ্ছে P0 ইকুয়াল টু HADG, একটা অপশন হতে পারে P0 গ্রেটার দ্যান HADG যেটা আমরা ধরেছি আসলে, আর আরেকটা অপশন হচ্ছে P0 লেস দ্যান HADG। এই তিনটি অপশনের মধ্যে দেখো ভালো করে ভাবলেই আমরা P0 ইকুয়াল টু HADG ঘটনাটা কখন ঘটবে না, পরিষ্কার আমরা যদি সেই টরিসেলের এক্সপেরিমেন্টের মতো একটা এদিকে আর যদি এই নলটা না থাকতো, অর্থাৎ এই নলটা এখানেই শেষ, অর্থাৎ এইরকম কোথাও একটা নল আছে, এখানে জল রাখা আছে, এইখানে একদম নলটা জল ভর্তি করা আছে, সেই অবস্থায় এই যে চাপটা দিচ্ছে তলার দিকে সেটা হচ্ছে HADG, আর উপর থেকে যে বায়ুমণ্ডলীয় চাপটা পড়ছে সেটা P0, তাহলে বলতে পারতাম যে দুটো সমান। তাছাড়া আর কোনোভাবে বলা যাবে না। এবং হ্যাঁ অবশ্যই এই নলটার উচ্চতা সেই 11 মিটারের মতো, 10 পয়েন্ট কত মিটার তোমাদের বললো 334 মিটারের মতো, কত লম্বা নল হওয়ার কথা, মানে এরকম ছোটখাটো নল নয়, অনেক লম্বা নল হলে তবেই বলতে পারবে P0 টা HADG এর সঙ্গে সমান। যদি সমান হয় তাহলে কোনো দিকে তরল মুভ করবার কথা নয়, চাপের পার্থক্য না থাকলে তো তরলের প্রবাহ ঘটবে না, চাপের পার্থক্য থাকতে হবে, চাপের পার্থক্য না থাকলে তরলের প্রবাহ ঘটবে না। তাহলে
চাপ তরলের প্রবাহ ঘটাতে গেলে তাহলে হয় একটা বেশি হবে নাহলে কম হবে। তাহলে P0 গ্রেটার দেন HADG বা P0 লেস দেন HADG দুটোই হতে পারে। এবার দুটোর মধ্যে এই P0 লেস দেন HADG যদি হয় তাহলে জলটা হুশ করে নিচের দিকে নেমে যাবে। আমরা হ্যাঁ তাহলে আমরা আমাদের একমাত্র অপশন কি P0 মাইনাস HADG। হ্যাঁ P0 গ্রেটার দেন HADG হলে ঠিক আছে। হ্যাঁ স্যার বুঝেছি, হ্যাঁ স্যার বুঝেছি। গ্রেটার দেন বেশ, এবার তুমি মিউট করো। P0 গ্রেটার দেন HADG যদি হয় তাহলে নেট চাপ কতটা কাজ করছে, P0 মানে অর্থাৎ জলটাকে ঠেলে উপরে তুলতে চাইছে আর HADG চাপের নিচের দিকে নামাতে চাইছে, তাহলে নেট প্রেসার কি হবে P0 মাইনাস HADG। আবার তোমার একই যুক্তিতে নেট প্রেসারের B P0 মাইনাস HBDG। তাহলে আমরা আলটিমেটলি এই স্টেপ এবার আমরা যখন অঙ্ক কষে দেখতে চাইছি অর্থাৎ বি বিন্দুতে চাপ আর এ বিন্দুতে চাপ একই লেভেলে আছে। আমরা এতদিন পর্যন্ত ছোটবেলায় করেছিলাম কোন তরলের মধ্যে একই লেভেলে থাকা বিন্দু বিভিন্ন জায়গায় বিভিন্ন বিন্দু চাপ সমান হয়। অর্থাৎ তুমি যদি একটা একটা মানে এরকম বাটিতে একটা তরল নাও, সেই তরলে ধরো জল ভরে রেখেছো, তুমি এইখানে চাপ মাপলে ঠিক একই গভীরতায় আরেক জায়গায় চাপ মাপো, চাপ দুটো কি আলাদা হবে? একই হবে, কারণ দুটোর গভীরতা সমান। কিন্তু এই ক্ষেত্রে এই এ বিন্দু আর বি বিন্দুর উচ্চতা সমান হওয়া সত্ত্বেও কিন্তু এ বিন্দুর চাপ দেখা যাচ্ছে বেশি হচ্ছে, বি বিন্দুর চাপ দেখা যাচ্ছে কম হচ্ছে। আমরা এই মাইনাস গুলো কেন গুণ করলাম? এই ফর্মটা আনবো বলে, আনতে চাইছি বলে। এই ফর্মটা কেন আনতে চাইছি না, আমরা অলরেডি নেট প্রেসারের যে রাশিমালাটা সেটা অলরেডি বার করে রেখেছি। তাহলে এই P0 মাইনাস HDG হচ্ছে বি বিন্দুতে নিট চাপ, P0 মাইনাস HADG হচ্ছে এ বিন্দুতে নিট চাপ। তাহলে দেখা গেল বি বিন্দুতে নিট চাপটা হচ্ছে ছোট, এ বিন্দুতে নিট চাপটা হচ্ছে বড়। তাহলে কোন দিকে তরলের প্রবাহ হবে না এ থেকে বি এর দিকে হবে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন দেয় মাঝে মধ্যে, কোন স্থানে বা তোমার সাইফন কাজ করে না? সাইফন কোন স্থানে কাজ করে না? বুঝতেই পারছো P0 ফ্যাক্টরটা যদি না থাকে তাহলে এই ঘটনাটা তখন কি দাঁড়াবে? এই ঘটনাটা P0 যদি এখান থেকে আমি যদি P0 কে ভ্যানিশ করে দিই তাহলে অর্থাৎ HB গ্রেটার দেন HA এই ব্যাপারটা হলে আলটিমেটলি তরলের প্রবাহ করা সম্ভব। অর্থাৎ এই P0 যদি না থাকে এদিক থেকে কে ঠেলে জলকে পাঠাবে, তরলকে পাঠাবে? কেউ পাঠাবে না। অর্থাৎ বায়ু শূন্য স্থানে সাইফন কাজ করবে না। বায়ু শূন্য স্থান যদি হয় সেক্ষেত্রে সাইফন কাজ করবে না। তবে হ্যাঁ, বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে দেখা যায় আর কি, ক্যাপিলারি অ্যাকশনের জন্য, সারফেস টেনশনের জন্য খুব সরু নল দিয়ে কিন্তু বায়ুমণ্ডলীয় স্থান ছাড়াও অর্থাৎ বায়ুশূন্য স্থানেও ক্যাপিলারি টিউবের মধ্যে দিয়ে, কৈশিক নলের মধ্যে দিয়ে এই সাইফন ক্রিয়া চালানো যায়। সেটা বিশেষ ক্ষেত্র, সেটা আমাদের আপাতত আলোচনার গণ্ডির বাইরে। শুধু জেনে রাখো যে বায়ুশূন্য স্থানে সাইফন অ্যাকশন, সাইফনের, সেটাকে সাইফন অ্যাকশন বলবো না, সাইফনের মতো অ্যাকশন, কারণ সেখানে যে বলটা কাজ করে সেটা মোটেও তোমার বায়ুমণ্ডলীয় চাপ নয়, সেখানে সারফেস টেনশনের যে প্রেসার সেইটা কাজ করে। ফলে তোমার ওই এক স্থান থেকে আরেক স্থানে তরল পাঠানো যায়। ক্যাপিলারি টিউব কাকে বলে না? ক্যাপিলারি টিউব হচ্ছে নল, যদি কোনো নলের ডায়ামিটারটা খুব সরু হয় তার দৈর্ঘ্যের তুলনায়, সেটা ক্যাপিলারি টিউবের মতো কাজ করে। যেমন ধরো ডট পেনের রিফিলের ভিতরে যে মানে ভেতরে যে টিউবটা, সেই টিউবটা টু সাম এক্সটেন্ট ক্যাপিলারি টিউব। বা ইনজেকশনের সিরিঞ্জের নিডলের ভেতরে যে টিউবটা অর্থাৎ ইনজেকশনের সিরিঞ্জের ভিতরটা, এটা একটা ক্যাপিলারি টিউবের মতো তার ভূমিকা সে পালন করে। যাই হোক, সেগুলো আমাদের দরকার নাই। আমরা আপাতত শুধু ওই কথাই বলবো যে বায়ুশূন্য স্থানে, যেখানে বায়ুমণ্ডলীয় চাপ শূন্য, সেখানে অর্থাৎ তোমার মহাশূন্যে যদি তোমায় একটা স্পেসশিপে নিয়ে যাওয়া হয়, সেই স্পেসশিপের মধ্যে কিন্তু দেখা যাবে যে আমরা সাইফন ক্রিয়া চালাতে পারছি না। আমাদের যারা টাউনশিপে থাকি তাদের প্রত্যেকের বাথরুমে ওই ফ্লাশ করার জন্য, অটোমেটিক ফ্লাশ করার জন্য একটা করে সিস্টার্ন লাগানো আছে বাথরুমে, প্রত্যেক বাথরুমে একটা করে সিস্টার্ন লাগানো আছে। সেই সিস্টার্নের মধ্যে যে জলটা যায় সেটাও কিন্তু সাইফন অ্যাকশন। অর্থাৎ তুমি যে মুহূর্তে সাইফনটা এরকম, মানে সাইফনের যে সিস্টার্নটা যেটা জল থাকে ভরা সেটা একটু উঁচুতে আছে, সেইখান থেকে জলটা এরকম উঠে গিয়ে আবার নামে। স্যার উঠতে তো দেখি না, ওইটা তো তলা দিয়ে পাইপ গেছে। হ্যাঁ, ওটা তলা দিয়ে পাইপ গেছে, ওটা ছবিটা কিরকম থাকে জানো? ওটা যদি কোনোদিন খোলা অবস্থায় দেখো তাহলেও যে খুব ভালো বুঝতে পারবে এমন নয়। আসলে ব্যাপারটা থাকে আমাদের বাথরুমের যে ফ্লাশ, অটোমেটিক ফ্লাশ, তার সিস্টেমটা থাকে হচ্ছে এরকম টাইপের, আমি যেরকম আঁকছি।
এইটা টাইপের সিস্টেম। এবার এখান থেকে নলটা বেরিয়ে যায়। এইটা ধরো এতটা জলে ভর্তি আছে। এবার তুমি ফ্লাশ করছো মানে এই বাইরে বলটা আঁকলেন না? নামাচ্ছ। হ্যাঁ বলো। বলটা আঁকলেন না? ওটা বলটা দরকার নেই, বলটা কেবলমাত্র জল ভরার জন্য থাকে। ওটা আমার মানে এই সাইফন ক্রিয়ার সঙ্গে কোনো সম্পর্ক যুক্ত না। দ্য বল অ্যাক্টস অ্যাজ এ স্টপ কক, অর্থাৎ সোজা কথা সাইফনটা সিস্টেমটা যখন ভর্তি হয়ে যায় যাতে উপচে জল না পড়ে যায়, অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়, সেই জন্য বলটা দেওয়া থাকে। বলটা আস্তে আস্তে ভাসতে 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 জল পড়াটাকে বন্ধ করে, সেটা ফিলিং এর জন্য, ফিলিং দ্য সিস্টেম। আমি তো আনফিলিং করতে চাইছি, অর্থাৎ খালি করতে চাইছি, এমটি করতে চাইছি। এবার তুমি যখন এটাকে নিচের দিকে এই আংটাটা ধরে চাপ দাও, প্রেসার দাও, এই মাথাটা উপরের দিকে উঠে যায়। বুঝতে পারছো? এটা একটা লিভারের মতো। এইখানটা একটা ফালক্রাম করা আছে, এইখানটায় ফালক্রাম করা আছে, মানে এই দিকটা চাপ দিলে এই দিকটা উঠে যাবে। এই দিকটা যে উঠে যাবে, এই সরু একটা জিনিস এইখানে একটা রাবারের বা চামড়ার পর্দা আছে, ঠিক আছে? এই চামড়ার পর্দাটা উপরের দিকে, তলা থেকে উপরের দিকে উঠে যায়। অর্থাৎ চামড়ার পর্দাটা প্রথম অবস্থা একদম তলার কাছে থাকে। চামড়ার পর্দাটা একদম তলার কাছে থাকে, চামড়ার পর্দাটা তলার কাছে থাকে। সেই অবস্থায় যদি এটাকে টেনে তোলা হয়, তখন এইখান থেকে জলটা এই চামড়ার পর্দার ঠেলা খেয়ে এই বেয়ে এইখান দিয়ে নেমে আসে। এই যে নেমে এলো, এই জলটা আস্তে 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 এই দেখো ওয়াটার লেভেল কমছে, আস্তে আস্তে জল যত এখান দিয়ে উঠে যাচ্ছে, ওয়াটার লেভেল কমছে, কমতে 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 একদম এইখানে এই এই যে খাঁচা এই এত অব্দি রেখেছি, ওয়াটার লেভেল এই অব্দি যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত জলটা তলার দিকে বেরিয়ে যায়। অর্থাৎ এইখান দিয়ে জল গিয়ে এখান দিয়ে নামে। এটা হচ্ছে সেই সাইফন সিস্টেম। বুঝতে পারা গেল? এবার মানে সামনাসামনি মানে যদি কোনো দেখতে চাও, মানে লাইভ দেখতে চাও, তাহলে নিজেদের বাথরুমে ওই যে সমস্ত কাকুরা কাজ করে, তারা কোনো কারণে কাজ করতে এলে তখন একবার খুলে দেখিয়ে দিতে হবে, তাহলে একদম আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপর তোমাদের বোধহয় সুতম মিসের ক্লাস আছে, তাই তো? লাইফ সায়েন্স।